গতকাল অর্থাৎ 22শে এপ্রিল 2025-এ কাশ্মীরের পেহেলগাঁও থেকে বেরিয়ে প্রায় রাত 10টা নাগাদ আমরা এসে পৌঁছাই কাটরা শহরে। কাটরা শুনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের আজকের ভিডিওর প্রধান বিষয়বস্তু হলো ত্রিকুট পাহাড়ে অবস্থিত মাতা বৈষ্ণব দেবীর মন্দির। কাটরা শহর থেকে প্রায় 12 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় মায়ের মন্দিরে। আজকের এই ভিডিওতে মা বৈষ্ণব দেবীর দর্শনের সম্পূর্ণ তথ্য ও জার্নির সব ডিটেলস দেয়া থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও মাতা বৈষ্ণব দেবী দর্শন। আজকে 23শে এপ্রিল 2025, আমরা এখন আছি কাটরায়। এখন সময় 11:30। আমরা গতকাল পেহেলগাঁও থেকে কাটরা এসে পৌঁছেছি। গতকাল পেহেলগাঁওয়ের খবর আপনারা সবাই জানেন, মানে মর্মান্তিক ঘটনা। পেহেলগাঁও থেকে আমরা ভোর 4:30 নাগাদ বেরিয়েছি বলে এখানে এসে পৌঁছাতে পেরেছি, নাহলে আর এখানে ঢুকতে পারতাম না। তো পেহেলগাঁওয়ে মিনি সুইজারল্যান্ড, যেটা মানে বৈশারণ ভ্যালি, ওখানে শুট আউটে 27 জন ট্রাভেলার বা যাত্রী মারা গেছেন। খুব মর্মান্তিক ঘটনা। আমি জানি না যারা এই কাজগুলো করে এরা আদৌ মানুষ কিনা, এদের মানে জ্ঞান আছে কিনা, এরা কি, আমার মানে কিছু বলার নেই, আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, মন খুব খারাপ। তো সেই নিয়েই মা বৈষ্ণব দেবীর দর্শন করতে যাচ্ছি। মায়ের কাছে অবশ্যই কামনা করবো এদের ভালোর জন্য, বাট মন খুব খারাপ। তো চলুন আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়ি। কোথায় কি আছে, কিভাবে যেতে হয়, কি কি করতে হয়, সেগুলো আপনাদের সবই দেখাবো। এখানে দুটো জিনিস আগে থেকে একটু বলে রাখি, সেটা হচ্ছে এক, এখানে ক্যামেরা নিয়ে যেতে দেয় না। তো আমাকে ক্যামেরা হোটেলে রেখেই যেতে হবে। আমি ক্যামেরা হোটেলে রেখেই যাব, ক্যামেরা অ্যালাউড না। তো মোবাইলে যতটা যা রেকর্ড করা যায়, যা দেখানো যায়, আপনাদের দেখানোর চেষ্টা করব। আর 2 নম্বর হচ্ছে অনেকটা পথ, তো সাথে অবশ্যই জল নিয়ে যাবেন, জল এবং পারলে খাবার নিয়ে যাবেন। ক্যামেরা বানগঙ্গা যে চেকপোস্ট আছে ওখানেই আটকে দেয়, মানে আপনি একটু নিয়ে এগোতে পারবেন না, ওই জন্য আমি ক্যামেরা নিয়ে আর যাচ্ছি না। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। এখানে 3টে জায়গা, এখানে একটা RFID কার্ড বলে একটা কার্ড করতে হয়, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড। এটা করতে হয়। এটা করার কারণটা হচ্ছে এটা এদের ভালো ইনিশিয়েটিভ। এটা করলে কি হয়, কার্ডটা যখন আপনার সাথে থাকবে, আপনি কোথায় আছেন ওরা বুঝতে পারবে, যাতে কোনো দুর্ঘটনা হলে ওরা আপনাকে ট্র্যাক করতে পারে। তো এটা ম্যান্ডেটরি, এটা না করলে আপনাকে উপরে যেতেই দেবে না। এটা অবশ্যই করে নেবেন। এটা বিভিন্ন জায়গা থেকে হয়, যেমন কাটরা বাস স্ট্যান্ডে হয়, কাটরা রেল স্টেশনে হয়, এই জায়গাগুলোয় হয়। যারা হেলিকপ্টারে যাত্রা করবেন, এখানে হেলিকপ্টারেও যাত্রা করা যায়, কাটরা থেকে আর সঞ্জিসাত্রী অব্দি হেলিকপ্টার যায়। হেলিকপ্টারে যারা যাবেন, হেলিকপ্টারের হেলিপ্যাডের ওখানেই RFID কার্ড করা যায়। তো তাদের আলাদা করে আর বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে গিয়ে করতে হবে না। তো এই হচ্ছে ইনফরমেশন। চলুন আমরা বেরিয়ে পড়ি। বাকি রাস্তায় যেতে যেতে আর কি দেখছি, কি হচ্ছে, আপনাদের অবশ্যই জানাবো, আপডেট করতে থাকবো। আপনারা আকাশপথ, রেল ও সড়ক পথে কাটরা পৌঁছাতে পারেন। জম্মু স্টেশনের বাইরে থেকে আপনারা বাস অথবা কার পেয়ে যাবেন। কাটরা শহরে প্রচুর বাজেট হোটেল আছে, তবে চেষ্টা করবেন কাটরা বাস স্ট্যান্ডের আশেপাশে হোটেল নিতে, যাতে আপনারা অনায়াসে পায়ে হেঁটে বৈষ্ণব দেবী দর্শনের স্টার্টিং পয়েন্ট বানগঙ্গা চেকপোস্ট পৌঁছে যেতে পারেন। কিছু হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দরকার হলে দেখে নিতে পারেন। আমরা এখন এই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ড মোটামুটি ওই 50 মিটার মতো। তো ওখানে আমরা গিয়ে RFID কার্ডটা বানিয়ে নেবো। RFID কার্ড বানানোর জন্য যেটা লাগে সেটা হচ্ছে আধার কার্ড, আর কিচ্ছু লাগবে না। আপনারা যদি আগে থেকে অনলাইনে যাত্রাপর্চি বানিয়ে নেন, সেটা নিয়ে যেতে পারেন, ওখানে গিয়েও করতে পারেন। যাত্রাপর্চি না বানালেও হয়, খুব একটা কোনো অসুবিধার কিছু নেই। তো যাত্রাপর্চি বানানোর যে সাইট লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। তো চলুন আমরা RFID কার্ডটা বানিয়ে নিই। RFID কার্ড বানানো হয়ে গেছে আমার, জাস্ট 2 থেকে 3 মিনিট লাগে। ওখানে গিয়ে যাত্রাপর্চিটা দিলেই আপনার একটা ছবি নেবে, নিয়ে আপনাকে এরকম একটা কার্ড দিয়ে দেবে।
তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। মা বৈষ্ণব দেবী হলেন মা দুর্গা, মা কালী এবং মা সরস্বতীর তিনজনের একসঙ্গে করা রূপ। মা বৈষ্ণব দেবী দক্ষিণ ভারতে রত্নাকর নামক এক সজ্জনের বাড়িতে বালরূপে জন্মান। তারপর জন্মানোর পর উনি ধ্যান ধারণায় মগ্ন হয়ে যান। তো ধ্যান করতে করতে উনি মাঝে মাঝে জঙ্গলে গিয়ে ধ্যান করতেন। সেই জঙ্গলের মধ্যে দিয়ে সেই সময় ভগবান রাম বনবাস কাটাচ্ছিলেন। তো ভগবান রামকে দেখে মা তার স্বরূপ চিনতে পারেন এবং তার ভগবান রামকে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য আবেদন করেন। তো তখন ভগবান রাম বলেন যে এখনও মা বৈষ্ণবীর সেই সময় আসেনি, মানে মিলনের সময় এখনও আসেননি। তো ভগবান শ্রীরাম বলেন যে মাকে যে আপনি ত্রিকুট পাহাড়, উত্তর ভারতের ত্রিকুট পাহাড়ে গিয়ে ধ্যান করুন, সময় আসলে ভগবান শ্রীরাম তার সঙ্গে এসে মিলিত হবেন। তো তার কথা অনুযায়ী মা বৈষ্ণবী তখন এই ত্রিকুট পাহাড়ে চলে আসেন। ত্রিকুট বা ত্রিকুটা বিভিন্ন জন বিভিন্ন নাম দেয়, চলে আসেন এবং এসে ধ্যান করতে শুরু করেন। এই ধ্যান করতে করতে উনি এখানে আশ্রম বানান। আশ্রম বানানোর পরে মা তার এক শিষ্য শ্রীধরকে স্বপ্নাদেশ দেন যে একটা ভান্ডারার ব্যবস্থা করতে। তো স্বপ্নাদেশ অনুযায়ী শ্রীধর ভান্ডারার ব্যবস্থা করে এবং সেখানে পুরো গ্রামকে ডেকে পাঠায়। গ্রামকে ডেকে পাঠানোর পরে সেখানে সবাই আসে। তো সেখানে মহর্ষি গোরক্ষনাথও আসেন এবং তার প্রিয় শিষ্য ভৈরব বা ভৈরবনাথও আসে। তো ভৈরবনাথ সেই ভান্ডারায় এসে সেখানে মা বৈষ্ণবী ছিলেন। মা বৈষ্ণবীকে তার খুব মানে রূপে মুগ্ধ হয়ে মা বৈষ্ণব দেবীকে তিনি বিবাহ করার জন্য উপদেশ দেন। তো মা বৈষ্ণবী যথারীতি তাকে বিবাহ করতে চায় না। বিবাহ করতে না চেয়ে মানে রিজেক্ট করে দিলে সেক্ষেত্রে কি হয়, গোরক্ষনাথ মানে মাকে ডিস্টার্ব করতে থাকে এবং পিছু করতে থাকে। সেই অবস্থায় মা সেখান থেকে পলায়ন করে। তো পলায়ন করতে করতে মানে ভবনের দিকে পলায়ন করতে থাকেন। ভবনের দিকে পলায়ন করতে করতে মা বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলেন। তো সেরকমই একটা জায়গা হচ্ছে এই আমার পিছনে দেখছেন যেটা, সেটা হচ্ছে বানগঙ্গা। এই বানগঙ্গার গল্প হচ্ছে মা এখানে এসে মানে যেহেতু দৌড়াচ্ছিলেন ওনার থেকে পলায়ন করার জন্য, তো এখানে খুব মায়ের জল পিপাসা পায়। তো মা সেই অবস্থায় কী করবেন, এইখানে তীর মেরে মা গঙ্গাকে এখানে আনেন। তো ওই জন্য বান অর্থাৎ তীর, সেই বান গঙ্গা। তো এই জায়গাটার নাম ওই জন্য বানগঙ্গা। এখানে তীর মেরে মা জল আনেন এবং জল খেয়ে তৃপ্ত হন। তো এই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে বানগঙ্গা চেকপোস্ট। এখান থেকে আমরা ঢুকবো। এখানে সব কিছু চেকিং হয়, মানে আপনার সাথে ক্যামেরা আছে কি না, কী বৃত্তান্ত, কী নিয়ে যেতে দেবে না নিয়ে যেতে দেবে, সব কিছু চেক হবে। চেক হয়ে আপনাকে ঢুকতে দেবে। তো চলুন আমরা এগিয়ে যাই। এই পথ দিয়ে যেতে হবে, রেলিংয়ের ভিতর দিয়ে যেতে হবে। আর এই পিছনে এটা দেখছেন, এখানে গিয়ে আপনাদের চেকিং হবে। পথ চলার সুবিধার জন্য আপনারা সাথে এরম একটা লাঠি নিয়ে নিতে পারেন, যার মূল্য মাত্র 20 টাকা। ফেরত দিলে তারা 10 টাকা আপনাকে রিটার্ন করে দেবে। এখানে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে পুরনো রাস্তা, যেটা একটু শর্ট, ওটা দিয়ে ঘোড়া টোড়া সব যায়, আপনারাও যেতে পারেন। আর একটা হচ্ছে নতুন রাস্তা। নতুন রাস্তাটা একটু লং, একটু বেশি হাঁটতে হয়, কিন্তু অনেক প্লেন। তো চাইলে ওটা দিয়ে যেতে পারেন। আমি পুরোনো রাস্তা দিয়েই যাবো। পুরোনো রাস্তা দিয়ে যেহেতু ঘোড়া টোড়া যায়, তো ওটা আপনাদের দেখাবো। বানগঙ্গা চেকপোস্ট দিয়ে প্রবেশ করে প্রায় 100 মিটার এগোলেই আপনারা পেয়ে যাবেন ঘোড়া পালকি বুকিং সেন্টার। আগে ঘোড়া বা পালকিওয়ালাকে খুঁজে নিয়ে তারপর এসে এখানে বুকিং করতে হয়। প্রাইস ফিক্সড, যা পাশে বোর্ডে লেখা থাকবে। নিচ থেকে ভবনে ঘোড়ার রেট প্রায় 1250 ফর ওয়ান সাইড।
এই হলো সেই বাণগঙ্গা, যেখানে পবিত্র হওয়ার জন্য অনেকেই স্নান করেন। মা বাণগঙ্গায় জল খেয়ে তৃপ্ত হয়ে আবার পলায়ন শুরু করেন। তো পলায়ন করতে করতে বাণগঙ্গা থেকে প্রায় 2 কিলোমিটার উপরে একটা জায়গায় মা ফিরে দেখেন যে ভৈরবনাথ কিছু করছে কিনা। তো যে জায়গাটায় মা ফিরে দেখেছিলেন সেই জায়গায় মায়ের পদচিহ্ন ছিল, একটা মন্দিরও আছে। তো ওই জায়গাটার তখন নামকরণ হয় চরণ পাদুকা। আমরা আর এই মন্দিরে দাঁড়াচ্ছি না, কারণ এখনো বহু দূর যেতে হবে। এখান থেকে অর্ধকুমারী প্রায় 4 কিলোমিটার, সেখান থেকে আবার ভবন আরও 6 কিলোমিটার, মানে এখনো 10 কিলোমিটার হাঁটা বাকি আছে। তো চলুন আমরা তাড়াতাড়ি এগোই। পেহেলগাঁও শুট আউটের পর এখানে দেখুন সব দোকান বন্ধ করে দিয়েছে। আমি যে একটু জল খাবো, জলও খেতে পারছি না, এদিকে সব দোকান পাট বন্ধ, খুব খারাপ অবস্থা। তো চলুন, যেতে দিচ্ছে, এটাই ভাগ্য ভালো। এখন বাজে 1:15, আমরা মোটামুটি অর্ধকুমারীর কাছাকাছি চলে এসেছি। এসে একটু রেস্ট নিচ্ছি, অনেকটা হাঁটা হয়েছে। তো এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে আপনারা মোটামুটি সব জায়গায় টয়লেট পেয়ে যাবেন। তো সেই নিয়ে কোনো অসুবিধার কিছু নেই। আর জল খাবারের দোকান তো আছেই, তো প্রবলেমের কিছু নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি নিচ থেকে ঘোড়া না পান, উপরেও ঘোড়া পেয়ে যাবেন। তো উপর থেকেও ঘোড়া করে নিতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। যদি মাঝ রাস্তাতে না পান, অর্ধকুমারীতে গিয়েও আপনারা ঘোড়া পেয়ে যাবেন। তো সেটা দেখে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা হয়। তো চলুন, আমার মোটামুটি রেস্ট নেওয়া হয়ে গেছে। আমি 5 মিনিট এখানটা একটু রেস্ট নিলাম। এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, আলোর জন্য দেখা যাচ্ছে না, দারুণ লাগছে দেখতে। নিচের পুরো কাটরা সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। এবার অর্ধকুমারী ঢুকছি। অর্ধকুমারীর নাম কেন অর্ধকুমারী সেটা ওখানে গিয়েই বলছি, চলুন। পথ চলতে চলতে মাতা বৈষ্ণব দেবী সাইন বোর্ডের অন্তর্গত এরকম অনেক ভোজনালয় আপনারা পেয়ে যাবেন, যেখানে সুলভ মূল্যে আপনারা কিছু খেয়ে নিতে পারেন। আমরা এখন বাজে 2টো, আমরা এই অর্ধকুমারীতে পৌঁছে গেছি। অর্ধকুমারী থেকে 2টো রাস্তা আছে, একটা পুরনো রাস্তা যেটা ঘোড়ার রাস্তা, আর একটা হচ্ছে নতুন রাস্তা। তো এখান থেকে ভবন ভায়া হিমকোটি মার্গ হচ্ছে 5.5 কিলোমিটার, আর ভবন ভায়া হাতিমাথা মার্গ হচ্ছে 6.5 কিলোমিটার। আমরা এই 5.5 কিলোমিটারের যে রাস্তাটা, নতুন রাস্তা, ওইটা ধরেই যাব। তো দেখা যাক। আর এই নতুন রাস্তায় কিন্তু অর্ধকুমারী যে মন্দির সেটা পড়ে না, তো
ওটা আমরা আসার সময় দেখব। অর্ধকুমারীর যে গল্প সেটা হলো, মা যখন নিচ থেকে দৌড়ে আসছিলেন, চরণপাদিকায় দেখলেন ওই জায়গাটা আমি বলেছি, তারপরে মা আরও উঠে এই অর্ধকুমারীর একটা গুহায় মা তপস্যা করতে শুরু করেন। মা 9 মাস এখানে তপস্যা করেন এবং গুহার যে দরজা সেখানে স্বয়ং হনুমানজি দরজাটা রক্ষা করছিলেন যাতে ভৈরবনাথ না ওখানে ঢুকতে পারে। তো একটা বাচ্চা যেমন মায়ের পেটের মধ্যে 9 মাস থাকে, মা ওই গুহার মধ্যে বাচ্চা হিসেবে 9 মাস তপস্যা করেছিলেন। তো ওই জন্য এটা কুমারী নাম দেওয়া হয়েছে, অর্ধকুমারী। এই হচ্ছে নামের ব্যাখ্যা। আর এখানে থেকে মা পূর্ণ রূপ লাভ করেছিলেন এবং ভবনের দিকে গেছিলেন, মানে মা যে বাচ্চা ছিলেন সেখান থেকে পূর্ণতা প্রাপ্তি হয় এই অর্ধকুমারীতে। তারপর মা ভবনের দিকে প্রস্থান করেন। তো চলুন আমরা ভবনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। আমরা অর্ধকুমারী অবধি পুরনো রাস্তায় এসেছি, তারপর অর্ধকুমারী থেকে যে নতুন রাস্তায় ওটায় যাচ্ছি। দুটো রাস্তায় দেখে রাখা ভালো। তো এই নতুন রাস্তায় ঘোড়া কিন্তু চলে না, নতুন রাস্তায় ব্যাটারি কার অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে ব্যাটারি কার নিতে পারেন। এই যে আমার পিছনে দেখুন, এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো ভবন অবধি যাবে, এই অর্ধকুমারী থেকে ভবন এবং ভবন থেকে অর্ধকুমারী, নিচে যায় না। তো আপনারা চাইলে এই ব্যাটারি কার অ্যাভেল করতে পারেন। এই ব্যাটারি গাড়ি আপনারা অনলাইনে মাতা বৈষ্ণব দেবী সাইনের যে সাইট আছে সেখান থেকে বুক করতে পারেন, অথবা এখানে অফলাইনেও বুক করা যায়। তবে আমি বলবো অফলাইনে টিকিট পাওয়া খুব চাপ, তো পারলে অনলাইনে বুক করে আসবেন। তো চলুন, আমি হেঁটেই যাব মোটামুটি, আমি আর গাড়ি করছি না বা অফলাইনের টিকিটের জন্য আমি ট্রাই করছি না, আমি হেঁটেই আর চলে যাব এখান থেকে। মোটামুটি আর ওই 5-5.5 কিলোমিটার। তো চলুন এগিয়ে যাই। নিচের দিকে যে রাস্তাটি নেমে গেছে এটাই কাটরা থেকে অর্ধকুমারী পর্যন্ত আসার জন্য নতুন রাস্তা, যেটিকে তারাকোটি মার্গ বলা হয়। নতুন রুটেই আমরা মোটামুটি 1 কিলোমিটার মতো উঠে এসেছি। উঠে একটু ড্রিঙ্কস নিচ্ছি, নাহলে আর সম্ভব না, মানে বুঝতেই পারছেন এতটা হাঁটা। তো এই রাস্তায় দুটো প্রবলেম বলে রাখি, সেটা হচ্ছে এই রাস্তায় বসার জায়গা কিন্তু খুব কম। মানে আমি নিচ থেকে যখন অর্ধকুমারী অবধি এলাম প্রচুর বসার জায়গা আছে, বাট এই রাস্তায় বসার জায়গা খুব কম, 1-2 জায়গায় আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অর্ধকুমারীর পর থেকে এই রাস্তায় খুব কম খাবারের দোকান আছে। তো চেষ্টা করবেন অর্ধকুমারীতে খেয়ে নিতে, নাহলে একদম ভবনে গিয়ে। হ্যাঁ, মাঝখানে কিন্তু খাবারের দোকান খুব কম, তো সেটা মাথায় রেখে। আর ভালো যেটা এই রাস্তা সেটা হচ্ছে একদম চড়াই নেই, নর্মাল রাস্তা, বয়স্করাও হেঁটে যেতে পারবেন, শ্বাসের প্রবলেম যারা আছে তারাও যেতে পারবেন, খুব একটা কিছু প্রবলেম হবে না। তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, এটা শেষ করি, শেষ করে যাই। মোটামুটি 2:30 বাজে, তো দেখি কটায় গিয়ে পৌঁছাই। চলুন। আমরা এই এখন হিমকোটি পৌঁছালাম, এখন বাজে 3টে, মানে মোটামুটি আমাদের 3.5 ঘন্টার যাত্রা কমপ্লিট। আর হিমকোটি থেকে ভবন হচ্ছে ওই 3.5 কিলোমিটার মতো, অর্ধকুমারী থেকে হিমকোটি হচ্ছে 2 কিলোমিটার, আর হিমকোটি থেকে ভবন হচ্ছে 3.5 কিলোমিটার। তো চলুন, আর 3.5 কিলোমিটার বাকি আছে, এগিয়ে যাই। এখানে ওপরে একটু হালকা ব্রিদিং প্রবলেম হতে পারে, তো যাদের সিওপিডি বা শ্বাসের প্রবলেম আছে তারা অবশ্যই ওষুধ ক্যারি করবেন।
শহরটাকে কি সুন্দর লাগছে দেখুন, পিছনে পুরো শহরটা ওই নিচে, অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে দেখতে, দারুণ লাগছে, দারুণ। হিমকুটি থেকে 500 মিটার মতো এগিয়ে একটা বসার জায়গা পেয়ে বসেছি। এখানে কিন্তু আপনাদের অনেকবার চেকিং হবে, মানে ব্যাগ এবং আপনাদের চেকিং করবে, তো এমনি ভয়ের কিছু নেই। মানে মোটামুটি মানগঙ্গা একবার চেকিং হলো, তারপরে আপনি অর্ধকুমারীতে এলেন, ওখানে একবার চেকপোস্ট দিয়ে চেকিং হবে, তারপরে এখানে একবার চেকিং হবে। তো এমনি চাপের কিছু নেই। ব্যাগে ওই ছুরি কাছি বা ইনফ্লুয়েন্স কোনো জিনিস আর নেশার কোনো জিনিস এসব রাখবেন না, তাহলেই খুব একটা কিছু আটকাচ্ছে না। বাকি মেডিসিন, ড্রেস এইসব রাখতেই পারেন, চাপের কিছু নেই। খাবার দাবার, জল টল সব অ্যালাউড, কোনো অসুবিধার কিছু নেই। তো চলুন, আমরা দেরি করব না। এই সবে হিমকুটি থেকে একটু এগিয়েছি, এখনো মোটামুটি 2.5-3 কিলোমিটার তো যেতে হবে। চলুন এগিয়ে যাই। আর মোটামুটি 1 কিলোমিটার, এখন বাজে 3:30। আমরা এই ভবন থেকে 1 কিলোমিটার মতো দূরে আছি। তো যে গল্পটা বলছিলাম যে মা দৌড়াচ্ছেন আর পিছনে ভৈরবনাথ, তো মা অর্ধকুমারীতে পূর্ণ রূপ নিয়ে এবার ভবনের দিকে আসছেন। ভবন পর্যন্ত পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পরেও ভৈরবনাথ পিছু ছাড়ছেন। তো মা দেখলেন এ তো নাছোড়বান্দা। ফাইনালি ভবনের সামনে ভৈরবনাথের সাথে যুদ্ধ শুরু হলো মায়ের। দিয়ে এবার যুদ্ধ হতে হতে শেষ পর্যন্ত মা ভৈরবনাথের মস্তক ছেদ করলেন। করার পর ওই মস্তকটা গিয়ে অনেক উপরে একটা পাহাড়ের উপরে পড়লো। এরপরে ভৈরবনাথ বুঝতে পারলেন মায়ের স্বরূপ, যে মা কে অ্যাকচুয়ালি, এবং নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চাইলেন। চাওয়ার পর মা তখন ওনাকে ক্ষমা করলেন এবং আশীর্বাদ দিলেন যে ঠিক আছে, আমার এখানে যে আসবে ভবন দর্শন করে, যে ভৈরবনাথের ওই টেম্পল যেখানে ভৈরবনাথের মাথা পড়েছিল, ওখানে ভৈরবনাথের একটা মন্দির করা হয়, ওই ভৈরবনাথের মন্দির যে দর্শন না করবে তার এই পুরো দর্শনটা পূর্ণ দর্শন হবে না, এবং যে পূর্ণ ফল সেটা পুরোপুরি প্রাপ্তি হবে না, এরকম আশীর্বাদ করেছিলেন। তো চলুন আমরা এবার ভবনের দিকে এগিয়ে যাই। ভবনের সামনে গিয়ে এই গল্পটা বলতে পারতাম না, কারণ ওখানে তো মোবাইল টোবাইল কিচ্ছু নিয়ে যাওয়া এলাও না, সব লকারের মধ্যে রেখে দিয়ে যেতে হবে, ওই জন্য এখানে এটা বলে নিলাম। সাইনবোর্ডের আন্ডারে এখানে প্রচুর থাকার কিন্তু জায়গা আছে, আপনারা আসতে পারেন, থাকতে পারেন, ডবল মিটারি রুম, ওগুলো সব ওদের যে ওয়েবসাইট আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি, সেই ওয়েবসাইটে দেখা যায়, সেই ওয়েবসাইটে দেখে আপনারা বুক করে নেবেন। তো এই হচ্ছে এরকম একটা রুম, এরকম এখানে প্রচুর রুম আছে, আপনারা আসতেও পারেন, থাকতেও পারেন। রুমের যে প্রাইস সেটা আপনারা অনলাইনেই সাইডেই পেয়ে যাবেন বুক করার সময়। মোটামুটি চলে এসেছি, এই পিছনে এইটাই হচ্ছে বৈষ্ণবী দেবী ধাম। প্রচণ্ড লাইট পড়ছে বলে কিছু দেখা যাচ্ছে না, আমার মাথার ঠিক পিছনে যেটা দেখা যাচ্ছে ওটাই। তো এই হচ্ছে ব্যাপার, চলুন আমরা এগিয়ে যাই। এই সেন্টারগুলো থেকে আপনারা চাইলে প্রসাদ নিয়ে নিতে পারেন, শুকনো প্রসাদ এখানে পাওয়া যায়, দাম খুব একটা বেশি না, 10 টাকা 20 টাকা এরকম দাম, খুব কম দামে এখানে প্রসাদ পাওয়া যায়। তো এখান থেকে প্রসাদ নিয়ে নিতে পারেন, সাইনবোর্ডেরই আর তত্ত্বাবধানে এই সবগুলো আছে এখানে। আমার পিছনে এটা যেটা দেখছেন, এটা হচ্ছে ভৈরবঘাটি যাওয়ার জন্য রূপওয়ে। তো এই লাইন পরে মোটামুটি এটা হচ্ছে লাইন। তো আমরা দেখি আগে দর্শন করে আসি ভবন, তারপরে যদি সময় পাই তাহলে, বা টিকিট যদি পাই, অ্যাকচুয়ালি
এখানে টিকিট পাওয়া খুব টাফ। টিকিট যদি পাই তাহলে রোপওয়ে করে ভৈরবঘাটি দর্শন করতে যাব। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय আমরা 2 নম্বর আর 3 নম্বর লকার রুমের দিকে এগিয়ে যাচ্ছি। অন্যগুলো পাইনি, তো এটা অনেকটা নিচে। আপনারা যদি আসেন আগে অন্য লকার রুমগুলো ট্রাই করবেন, তারপরে না পেলে এদিকে আসবেন। তো চলুন 2 নম্বর 3 নম্বরের দিকে যাই, দেখি পাওয়া যায় কিনা। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम এরকম একটা তালা আর একটা চাবি আপনাকে দিয়ে দেবে। যে কোনো লকার যেটা চাবি ঝোলানো নেই সেরকম লকারে গিয়ে চাবি দিয়ে দিতে হবে। যেমন ধরুন এটাই কোনো চাবি ঝোলানো নেই, তো আমি চেষ্টা করছি এটাই রেখে দেওয়ার। এখানে সব কিছু রেখে আপনাকে যেতে হবে। তো চলুন, এরপরে আর কিছু দেখাতে পারবো না, একদম দর্শন করে ফিরে আসি, তারপরে কথা হচ্ছে। দর্শন কমপ্লিট, এখন বাজে 5:30। আমরা মোটামুটি এখানে এসে 4:30টার দিকে পৌঁছেছিলাম, মানে ওই 5 ঘন্টা টাইম লেগেছে। একটু বসে ধীরে সুস্থে এসেছি, ওই জন্য মোটামুটি 5 ঘন্টা টাইম লেগেছে। আপনারা যদি একটা না আসেন তাহলে মোটামুটি ধরুন 4 ঘন্টা, 3.5 থেকে 4 ঘন্টা লাগবেই, এরকমে আসা চাপ। আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখিয়ে নিই। এইটা 2 নম্বর কাউন্টার, মানে আমার পিছন দিক দিয়ে এইখান দিয়ে নেমে নিচের দিকে এই সোজা গেলে এটা হচ্ছে 2 নম্বর কাউন্টার, যেটা আমি লাগেজ রেখেছিলাম। আর ঠিক এটা দিয়ে উঠলেন আপনারা, এটা দিয়ে উঠে আমার ঠিক পিছন দিকটা, এদিকে গেলে হচ্ছে কাটরার দিকেটা, মানে আপনি যেদিক থেকে এলেন ওদিকে যদি একটু চলে যান তাহলে ওখানে 3 নম্বর গেট, ওই গেট দিয়ে মেন মা বৈষ্ণবদেবী দর্শনের জন্য যেতে হবে। আর আপনারা যদি এই 2 নম্বর 3 নম্বর লকারে না রাখতে চান, মানে এতটা নামতে হবে, একটু চাপের ব্যাপার বুঝতেই পারছেন, তাহলে আপনারা এইদিকে দুর্গা ভবন আছে, মানে যেদিকে কাটরা উল্টো দিকে, যেদিকে হেঁটে এলেন আরো একটু এগিয়ে গেলে দুর্গা ভবন আছে, দুর্গা ভবনেও রাখতে পারেন। বা দুর্গা ভবনের সামনে স্মার্ট কাউন্টার আছে, ওখানে এই RFID একটা নাম্বার থাকে। আমি যদি দেখাই, এই জায়গাটা একটা নাম্বার আছে, দেখবেন এইখানটায়। এই নাম্বারটা আপনি ওখানে পুট করলে লকার খুলে যাবে, ওখানে মাল রাখবেন, আবার লক করে দেবেন। আবার সেই একই যখন আসবেন এই RFID নাম্বারটা মারলে লকারটা খুলে যাবে। তবে সিকিউরিটি একটু কম আমার এটা মনে হয়, বাকিটা আপনাদের ওপর। তো চলুন এবার আমরা ব্যাক করব। ব্যাক করে হোটেল পৌঁছাতে কটা বাজে দেখে আপনাদের জানাচ্ছি। মায়ের মন্দির আর ভৈরবনাথের মন্দির একবারে দর্শন করে এসেছি, ওই জন্য আপনাদের দেখাতে পারলাম না। ওখানেও একই, কোনো কিছু অ্যালাউড না, তো ওটা অবশ্যই দর্শন করে আসবেন, না এলে পুরোটা ফুলফিল হবে না। তো ট্রাই করবেন রোপওয়ে যেতে, রোপওয়ে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু যদি হেঁটে যান তাহলে একটু চাপ আছে। রোপওয়ের টিকিট পেয়ে যেতে পারেন, এবার সেটা স্লটের উপর ডিপেন্ড করছে। তবে মোটামুটি আমি পেয়ে গেছিলাম, রোপওয়ের টিকিট পেতে খুব একটা প্রবলেম হয় না। আমরা ঠিক 5:28 এখান থেকে বেরোচ্ছি, দেখি নিচে পৌঁছাতে কতক্ষণ লাগে। রাত্রি 8:30 নাগাদ আমরা বানগঙ্গা চেকপোস্টে এসে পৌঁছাই। এখানেই ভিডিওটি শেষ করছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।